আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের আমি মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। তো এটার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মোটামুটি সব টপিকগুলো আলোচনা করে নিয়েছি। অ্যানিম্যাল হাজবেন্ডারির মধ্যে আজকে আমরা লাস্ট টপিক যেটা আলোচনা করব সেটা হচ্ছে পোলট্রি। দেখো, পোলট্রি কি? হাঁস, মুরগির এই সমস্ত পাখিদের পালন করা হয় কিসের জন্য? যে আর্থিক লাভের জন্য বা অর্থ পাবই এই আশায় এদেরকে চাষ করা হয়। তো কারণ এদের ডিম আর মাংসের যথেষ্ট চাহিদা রয়েছে, অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, এমন পাখিদেরকেই বলা হচ্ছে পোলট্রি পাখি। তাহলে পোলট্রি পাখি কাদের বলা হয়? যাদের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, অর্থনৈতিক গুরুত্ব আছে যাদের, মানে এদের থেকে আমরা অর্থ পেতে পারি। তো আমাদের এরকম পোলট্রি পাখির মধ্যে কেবল মুরগি পালন সম্পর্কে আমাদের সিলেবাসে রয়েছে এবং আমরা এই মুরগি পালন সম্পর্কে জানো। তাহলে পোলট্রির কাকে বলে? এর একটা কনসেপ্ট হলো যে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে এমন পাখিদের পালন করা পাখিদেরকে বলা হচ্ছে পোলট্রি পাখি। কারণ কি? এদের থেকে আমরা মাংস পাই, ডিম পাই, তাই না? তো আমাদের সিলেবাসে রয়েছে মুরগি। দেখো, এই মুরগিকে অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে 3টে ভাগে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে? অর্থনৈতিক উপযোগিতা। অর্থনৈতিক উপযোগিতা। দেখো, আমরা মুরগি বা চিকেন খেতে অনেকেই ভালোবাসি, তাই না? আমাকে জানাবে কে কে মুরগি খেতে ভালোবাসো। ঠিক আছে, আমি তো চিকেন খেতে বেশ ভালোই বাসি, যদিও মাছটা বেশি ভালোবাসি। তো যাই হোক, তো অর্থনৈতিক উপযোগিতা ভিত্তিতে আমরা মুরগিকে 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিম উৎপাদনকারী জাত, মাংস উৎপাদনকারী জাত, আর একটা উভগুণ সম্পন্ন জাত। তাহলে মুরগি থেকে আমরা মেনলি পাই কি? ডিম পাই আর মাংস পাই, তাই না? তো একটাকে আমরা ভাগ করতে পারি ডিম উৎপাদনকারী জাত হিসেবে, এদেরকে লেইং ব্রিড বলা হয়। লেইং ব্রিড, ডিম লে করে বলে লেইং ব্রিড বলা হচ্ছে। নেক্সট হচ্ছে মাংস উৎপাদনকারী জাত বা এদেরকে বলা হচ্ছে টেবিল ব্রিড। আর একটা হচ্ছে উভগুণ সম্পন্ন জাত। উভগুণ সম্পন্ন জাত। উভগুণ সম্পন্ন জাত মানে হচ্ছে ডুয়াল ব্রিড, মানে এদের 2 রকম গুণই আছে, মাংস উৎপাদন করতে পারবে, মাছ উৎপাদন। ডিম উৎপাদনকারী জাত কাদের বলে? না, এরা বছরে 1,500 থেকে 150 থেকে 200 বা তারও বেশি ডিম পারে। এরা বছরে কত? 150 থেকে 200 পার ইয়ার বা তারও বেশি ডিম পারে। তাই এদের ডিমের জন্যই পালন করা হয়। অবশ্যই এদের এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। এক্সাম্পল হচ্ছে লেগ হর্ন, আমি একটা করে লিখছি, বইতে আরও আছে, পড়বি। মিনার্কা, এগুলো হচ্ছে ডিম উৎপাদনকারী জাত। নেক্সট হচ্ছে টেবিল ব্রিড বা মাংস উৎপাদনকারী জাত। এরা বছরে অধিক পরিমাণে মাংস উৎপন্ন করে, শুধু মাংসের জন্য এদেরকে পালন করা হয়। এদের এক্সাম্পল হচ্ছে আসিল, চিটাগং, ব্রাহ্মা, কোচিন
এইসব নাম আছে এদের, মনে রাখবে। নেক্সট হচ্ছে উভগুণ সম্পন্ন। এই ধরনের মুরগিদের থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম মাংস দুটোই পাওয়া যায়, আর ডিম মাংস দুটো পাওয়ার জন্য এদেরকে পালন করা হয় কিন্তু, ঠিক আছে। এদের এক্সাম্পল হচ্ছে রোড আইল্যান্ড রেড। নেক্সট হচ্ছে প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার, এগুলো অনেক আছে। দেখো আমি একটা ট্রিক্স তোমাদের এখানে বলছি, মেনলি উভগুণ সম্পন্নটা মনে রাখার জন্য। দেখো এই নামগুলো সব কিন্তু গুলিয়ে যায়, কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে পারবে। লেঘর্ন আর মিনর্ক এই দুটো হচ্ছে তোমার ডিম উৎপাদনকারী, যে মাংস উৎপাদনকারী এগুলো। আর উভগুণ সম্পন্ন যেগুলো, উভগুণ সম্পন্ন জাতগুলো দেখো বড় বড় নাম। উভগুণ মানে কি, তার দু রকম গুণ আছে, তার মানে এর কার্যকারিতা অনেক বেশি, এ ডিমও দেবে মাছও দেবে। তাহলে যেগুলো বড় বড় নাম সেগুলো উভগুণ সম্পন্ন। আর উভগুণ সম্পন্ন হওয়ার জন্য এদের উভয় দুই রকম ক্ষমতায় রয়েছে, তাই না? তাই জন্য এদেরকে এইভাবে মনে রাখবে, যাদের বড় বড় নাম তারা উভগুণ সম্পন্ন, অর্থাৎ মাছও ডিমও দেবে আবার মাংসও দেবে, তাই না? যেমন হচ্ছে কি রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার, এগুলো হচ্ছে সব উভগুণ সম্পন্ন জাত। এটা হচ্ছে তাহলে অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগির ভাগ। নেক্সট হচ্ছে ওজন অনুসারে এদের ভাগ রয়েছে, আর একটা রয়েছে ডিমে তা দেওয়ার অনুসারে ভাগ। তাহলে নেক্সট ভাগটা এটা আমরা মুছছি। নেক্সট মুরগির ভাগ হচ্ছে ওজন অনুসারে। পরীক্ষার সময় যার ভিত্তিতে বলবে সেই ভিত্তিতে কিন্তু ভাগটা করতে হবে। একটা হচ্ছে হালকা জাত আর একটা হচ্ছে ভারী জাত। ওজন, তার যার ওজন হালকা সেটা হালকা জাত হবে, যার ওজন বেশি সেটা ভারী জাত। তাহলে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে হালকা জাত আর একটা হচ্ছে ভারী জাত। হালকা জাত এগুলোকে বলা হচ্ছে লাইট ব্রিড, লাইট মানে হালকা, লাইট ওয়েট, লাইট ব্রিড। আর যেটা ভারী হচ্ছে সেটা হেভি, হেভি ব্রিড। দেখো হালকা জাত মানে যে সমস্ত মুরগির ওজন 2 থেকে 3 কিলোগ্রামের মধ্যে থাকে তাদেরকে বলা হচ্ছে হালকা। তাহলে 2 থেকে 3 কেজির মধ্যে থাকছে যাদের, তাদেরকে হালকা। এদের আবার এক্সাম্পল আছে, দেখো লেঘর্ন। লেঘর্ন আমরা আগে কোথায় পেলাম? লেঘর্ন কিন্তু ডিম উৎপাদনকারী জাত ছিল, মানে এটা ডিম তৈরি করতে পারে। আর ভারী জাত যে সমস্ত মুরগির ওজন 3 কিলোগ্রামের বেশি, মানে 3 কেজির বেশি যাদের, তাদেরকে ভারী জাতের আন্ডারে ফেলা হচ্ছে। এদের উদাহরণ অবশ্যই দেখো যারা মাংস উৎপাদনকারী তারাই বেশি ওজন সম্পন্ন হবে। তাহলে মাংস উৎপাদনকারী যেগুলো ছিল সেগুলোর এক্সাম্পল হবে আসিল, ব্রাহ্মা ইত্যাদি, বা উভগুণ সম্পন্নও হবে, কারণ এখানে প্লাইমাউথ রক রয়েছে। প্লাইমাউথ রক হচ্ছে উভগুণ সম্পন্ন, মানে মাংসও দেয় ডিমও দেয়। নেক্সট হচ্ছে মুরগিকে আমরা তা দেওয়া অনুসারে, মানে ডিমে তা দেয়, সেই তা দেওয়া অনুসারে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে এটা আবার মুছছি। নেক্সট ভাগ যেটা, সেটা হচ্ছে কি অনুসারে না, ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুসারে। ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুসারে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সিটার আর একটা হচ্ছে নন সিটার। মানে যারা সিট করে তাদেরকে সিটার, আর যারা সিট করে না, তা দেয় না, তাদেরকে নন সিটার বলা হচ্ছে। আর একটা হচ্ছে নন সিটার। সিট মানে বসা, সেখান থেকে সিটার আর নন সিটার। তো যে সমস্ত মুরগি ডিমে তা দেয়,
যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে ব্রাহ্মা, কোচিন, এরা হচ্ছে সব সিটার। আর নন সিটার হচ্ছে লেগ হর্ন, এরা ডিমে তা দেয় না। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি মুরগির ভাগ পেলাম। তাহলে মুরগির আমরা 3টে ভাগ পেলাম। একটা অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে পেয়েছি, একটা পেয়েছি মুরগির ওজন অনুসারে, আর একটা ডিমে তা দেওয়ার প্রকৃতি অনুসারে। এই কটা ভাগে আমরা ডিমের ভাগ পেয়েছি। এবার আমরা মুরগির পালন সম্পর্কে জানবো। পোলট্রির আন্ডারে যে মুরগি পড়ছি সেই মুরগি কিভাবে পালন করা হয় বা চাষ করা হয় সেটা সম্পর্কে জানবো। তাহলে দেখো এই যে ভাগগুলো পড়লাম আমরা, এই ভাগগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। পরীক্ষায় যেভাবে আসবে সেইভাবে তোমাদের লিখতে হবে, আর যার এক্সাম্পল আসবে সেই এক্সাম্পলগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা পড়ব মুরগি পালন সম্পর্কে। দেখো মুরগিকে দুটো ভাগে পালন করা হয়, দুটোই অবশ্য আধুনিক পদ্ধতি। তো একটা হচ্ছে ব্যাটারি খাঁচায় মুরগি পালন, আর একটা হচ্ছে ডিপ লিটার। প্রথম আমরা ব্যাটারি খাঁচায় মুরগি পালন সম্পর্কে জানব। এই পালনগুলো কিন্তু বড় কোয়েশ্চেন হিসেবে আসে, যে মুরগি পালনের যে কোনো একটি পদ্ধতি আলোচনা করো, এটা আসতে পারে। বা ব্যাটারি খাঁচায় মুরগি পালন, ডিপ লিটার পদ্ধতিতে কিভাবে মুরগি পালন করা হয়, লিটার কাকে বলে, এরকম অনেক ধরনের কোয়েশ্চেন এখান থেকে আসে। তো ব্যাটারি খাঁচায় দেখো বাণিজ্যিক ভিত্তিতে মুরগি যে পালন করা হয় তার একটা উল্লেখযোগ্য পদ্ধতি কিন্তু ব্যাটারি খাঁচায় মুরগি পালন পদ্ধতি। কারণ বাণিজ্যিক ভিত্তি মানে যেখানে একসাথে অনেক মুরগি পালন করা হয়, একটা দুটো মুরগি না, যেটা মানে বাণিজ্যের উদ্দেশ্যে অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে করা হয়। তো একটা জায়গায় অসংখ্য মুরগি একসাথে পালন করা হয়, তো সেখানে নিশ্চয়ই ব্যবস্থাটা অনেক উন্নত হবে। তো এটা আধুনিক একটা পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হচ্ছে না, প্রত্যেকটা মুরগির জন্য আলাদা আলাদা খাঁচার ব্যবস্থা থাকে। তোমাদের বইতে ছবিটা আছে, দেখবে খাঁচার মতো করা থাকে। তো প্রত্যেকটা মুরগির জন্য আলাদা আলাদা খাঁচা থাকে। খাঁচাগুলো এমন হয় যে খাঁচার অল্প জায়গার মধ্যে একটা মুরগি স্বচ্ছন্দে বসতে বা দাঁড়াতে পারে। ধরো এইটুকুটুকু খাঁচা দেওয়া রয়েছে, তো এই খাঁচার সাইজগুলো এমন করে দেওয়া হয় যে সেই সাইজে মুরগিগুলো স্বাচ্ছন্দ্যে নড়াচড়া করতে পারে এবং বসতে পারে, দাঁড়াতে পারে। কারণ এটা যদি খুব ছোট হয় তাহলে ওদের বসতে, নড়তে, চড়তে অসুবিধা হবে, দাঁড়াতে। তো এরকম অনেকগুলো খাঁচা এরকম সারিবদ্ধভাবে পরপর পরপর সাজানো থাকে। খাঁচার মেঝে পিছন থেকে সামনের দিকে ঢালু থাকে। মেঝেটা কীরকম থাকে, পিছন থেকে সামনের দিকে ঢালু করা থাকে, পিছন থেকে সামনের দিকে এরকম ঢালু মতো করা থাকে। কেন থাকে, কারণ যদি মুরগিরা ডিম পাড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেই ডিম কি হয় না, গড়িয়ে এসে খাঁচার বাইরের দিকে যে ডিম কালেক্ট করার যে জায়গা থাকে সেখানে সেই খাঁজে এসে জমা হয়, ডিমগুলো যাতে নষ্ট না হয়ে যায়। তাহলে এখানে মুরগি রয়েছে, তো মুরগিগুলো কি করে, যদি ডিম পাড়ে তাহলে ডিমগুলো কি হয় না, গড়িয়ে ঠিক যেখানে খাঁচার বাইরে নির্দিষ্ট জায়গা করা থাকে সেখানে তার সামনের থেকে পিছনের দিক থেকে সামনের দিকে ঢালু করা থাকে, যাতে করে ডিমগুলো এসে গড়িয়ে নির্দিষ্ট জায়গায় পড়তে পারে। আর কি হয় না, খাঁচার বাইরের দিকে খাবার আর জলের পাত্র লাগানো থাকে। এই বাইরের দিকে খাবার আর জলের পাত্র লাগানো থাকে, যাতে করে কি হয় না, মুরগিদের খাবার এবং জলের অভাব না হয়। এছাড়াও খাঁচার নিচে মুরগিদের মল সংগ্রহের পাত্র থাকে, মানে খাঁচার নিচের দিকে একটা জায়গা থাকে যেখানে ওরা মলগুলো ত্যাগ করে, সেগুলো সংগ্রহ করা হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাটারি খাঁচায় মুরগি পালন। তাহলে ব্যাটারি খাঁচায় কি ছোট ছোট খাঁচা তৈরি করা থাকে, যে খাঁচাগুলো তারা স্বচ্ছন্দে নাড়াচাড়া করতে পারে, বসতে পারে, দাঁড়াতে পারে। আর খাঁচাগুলো সামনের থেকে কি হয় না, পিছন থেকে সামনের দিকে ঢালু থাকে, যাতে করে ডিম পারলে সেই ডিম গড়িয়ে খাঁচার বাইরে যে ডিম কালেক্টের নির্দিষ্ট জায়গা থাকে সেই জায়গায় এসে পড়তে পারে। আর কি হয় না, এদের খাঁচার নিচে মলমূত্র এগুলো যে ত্যাগ করে সেগুলো কালেক্ট করা হয়। আর এদের খাঁচার সামনে
জল এবং খাবারের পাত্র দেওয়া থাকে। দেখো এইভাবে মুরগি পালন করার জন্য মুরগিরা খুব বেশি নড়াচড়া করতে পারে না, কারণ একটা জায়গাতেই থাকছে, এদেরকে তো অনেকটা জায়গা জুড়ে মানে চড়ে বেড়াতে পারে না, যার জন্য কি হয় মুরগিদের শক্তি বা এনার্জি অনেক কম ক্ষয় হয়, যার ফলে তারা যা খায় সেটাই ওদের শরীরে জমে যায়, যার জন্য কি হয় এদের দেহ গঠন খুব ভালো হয় এবং এদের অর্থনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ হয়। আর কি হয় না এরা ডিম তৈরির যে কাজে লাগে, কারণ ডিমগুলো নষ্ট হয় না, এই দুটো কাজেই ব্যবহার করে। তাহলে ব্যাটারি খাঁচায় মুরগি পালন আশা করি বুঝতে পেরেছ। নেক্সট আমরা জানবো ডিপ লিটার পদ্ধতি। ডিপ লিটার পদ্ধতি, আসলে লিটার মানে হচ্ছে কি জানো তো, লিটার মানে হচ্ছে বিছানা, ডিপ মানে গভীর, তো গভীর বিছানা মানে দিয়ে পালন করার যে ব্যবস্থা তাকে ডিপ লিটার বলা হয়। তো লিটার তৈরি করার আগে যে ঘরে করা হবে, লিটার মানে বিছানা বলছে, সেই মুরগিদের জন্য যে বেড বা বিছানা তৈরি করা হবে সেটা তৈরি করার আগে, তৈরি করার জন্য যে ঘরটাকে আমরা সিলেক্ট করব সেটাকে অবশ্যই কি হতে হবে, আলো বাতাসযুক্ত হতে হবে। ডিপ লিটার পদ্ধতি চাষ করতে গেলে যে ঘর আমরা চুজ করব সেটা কি হতে হবে, ঘরটা বদ্ধ হলে হবে না, আলো বাতাসযুক্ত হতে হবে। নেক্সট দেখো ঘরের যে মেঝে, সেই মেঝেতে লিটার তৈরির আগে চুন আর ব্লিচিং দিয়ে, চুন অথবা ব্লিচিং বা চুন আর ব্লিচিং এই দুটো দিয়েই জীবাণুমুক্ত করতে হবে। চুন ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে জীবাণুমুক্ত করা হয়। পাউডার দিয়ে কি করা হয়, জীবাণু মুক্ত করা হয়। হলো, এবার এই পরিষ্কার আর শুকনো মেঝেতে লিটারটা বিছানো হয়। তাহলে প্রথমে আলো বাতাসযুক্ত ঘর চুজ করা হলো, নেক্সট হচ্ছে মেঝেটা চুন ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে জীবাণুমুক্ত করা হলো, এরপর এই পরিষ্কার মেঝেতে লিটার বিছানো হয়। এই লিটারটা কি সেটা আমরা জানবো। কি বিছানা হবে, লিটারটা তৈরি করা হয় কি কি দিয়ে, দেখো লিটার তৈরি করা হয় অনেক কিছু পরপর সজ্জিত করে। সেগুলো কি কি, প্রথম দেওয়া হয় বিচালি। বিচালি মানে হচ্ছে খড়ের যে টুকরো ছোট ছোট করে যে কাটা হয় খড়, সেটাকে বিচালি বলা হয়, বিচালি দেওয়া হয়। কাঠের গুঁড়ো দেওয়া হয়, বিচালি কাঠের গুঁড়ো দেওয়া হয়। শুকনো পাতা, আর কি দেওয়া হয়, তুলো বীজ, প্রত্যেকটা নাম মনে রাখবে, তুলো বীজ দেওয়া হয়, জবের তুষ, ভুট্টা, আমের খোসা, এইসব দিয়ে কি করা হয় না মেঝেতে জীবেদের জন্য সজ্জা তৈরি করা হয়, এটাকেই বলা হচ্ছে লিটার। তো প্রথমে কাঠের গুঁড়ো ছড়িয়ে তার উপরে খড় বিছানো হয়, এরপর অন্যান্য জিনিসগুলো দেওয়া হয়, নিয়ে 10 থেকে 15 সেন্টিমিটার পুরু একটা নতুন লিটার তৈরি করা হয়। মুরগিরা থাকতে আরম্ভ করলে ওই লিটারের ওপরে মুরগিদের মল সব মিশে যায়। মল ভালোভাবে মিশে গেলে পুরনো লিটারের ওপরে আবার নতুন করে একটা 5 সেন্টিমিটার পুরু লিটার পাতা হয়। এর ফলে মোটামুটি 15 আর 5 টোটাল হচ্ছে 20 সেন্টিমিটার পুরু একটা স্থায়ী লিটার তৈরি হয়। ডিপ লিটার ঘরের দেওয়ালের বাইরে খাবার আর জলের পাত্র এমনভাবে রাখা হয় যাতে কি হয় না মুরগিরা ঘরের ভিতর থেকে শিকের ফাঁক দিয়ে মাথা গলিয়ে জল খাবার খেতে পারে। তো এইভাবে ঘরের দেওয়ালে আবার ডিম পাড়ার জন্য বাসাও বসানো থাকে, মুরগিরা ওই বাসায় গিয়ে ডিম পাড়ে। তো এটাই হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। তাহলে দুটো পদ্ধতি তোমরা ভালো করে পড়বে। এরপরে আসছি মুরগির মাংস এবং ডিমের পুষ্টিগুণ, মাংস ও ডিমের পুষ্টিগুণ। প্রত্যেকটা আমরা
পুষ্টিগুণ পড়েছে, তেমনি মাংস এবং ডিমের পুষ্টিগুণ বুঝতে পারছো। এখানে প্রচুর পরিমাণে প্রাণীজ প্রোটিন থাকে। এছাড়াও মুরগির মাংসে কি থাকে, ক্ষতিকারক ফ্যাটের পরিমাণ অন্যান্য মাংসের তুলনায় কম থাকে, তাই না? এই জন্য এটি একটি স্বাস্থ্যকর খাবার। এছাড়াও মুরগির ডিমে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে। ডিমের মধ্যে কি থাকে, অ্যামিনো অ্যাসিড। এছাড়াও কি থাকে, বিভিন্ন ধরনের খনিজ মৌল, যেমন হচ্ছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম। এছাড়াও ভিটামিন কি থাকে, এ থাকে, ডি থাকে, ই থাকে, বি কমপ্লেক্স, এই সমস্ত ভিটামিনগুলো ডিমের মধ্যে থাকে। তাহলে ডিম এবং মাংসের পুষ্টিগুণ খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলো তোমরা ভালো করে পড়বে। এছাড়াও রয়েছে ব্রয়লার সম্পর্কে একটুখানি তোমাদের বলে রাখি যে ব্রয়লারও হচ্ছে এক ধরনের মুরগি। এখানে শুধুমাত্র মাংস পাওয়ার জন্য এদেরকে সৃষ্টি করা হয়। একটা শঙ্কর জাতের মুরগি, দুটো মুরগিকে মিক্সড করে তৈরি করা হয়। মোটামুটি 1930 সালে এদেরকে তৈরি করা হয়েছিল কর্নিশ জাতের একটা পুরুষ মুরগির সঙ্গে সাদা প্লাইমাউথ জাতের একটা স্ত্রী মুরগির মিলন ঘটিয়ে এই শঙ্কর জাতের মুরগি তৈরি করা হয়। এটাই হচ্ছে ব্রয়লার জাতের মুরগি। আর ব্রয়লার জাতের মুরগিগুলো খুব তাড়াতাড়ি বাড়ে, কারণ এরা কাজকর্ম নড়াচড়া খুব একটা করে না, যার জন্য ওদের বেশিরভাগটাই যাই খায় দেহ গঠনে কাজে লেগে যায়। আর মাত্র 5 থেকে 7 সপ্তাহের মধ্যে এরা বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে যায়। অন্যদিকে স্বাধীনভাবে পালিত মুরগিদের বিক্রি করার জন্য ঠিকমতো ওজনে পৌঁছাতে মোটামুটি 12 থেকে 16 সপ্তাহ সময় লাগে, কিন্তু এই ব্রয়লার জাতের মুরগিকে মাত্র 5 থেকে 7 সপ্তাহের মধ্যেই তৈরি করা যায়। তাহলে তোমরা আমাদের মানুষের খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে পোলট্রি থেকে তাহলে তোমরা মুরগির বিভিন্ন ভাগগুলো পড়বে এবং কি করবে, তাদের পালন করার পদ্ধতিগুলো পড়বে, পুষ্টিগুণ পড়বে, আর ব্রয়লার টিকা আসতে পারে, ব্রয়লার কি সেটা ভালো করে পড়ে রাখবে এবং প্রত্যেকে এগুলো খাতায় লিখে আমাকে ইনবক্সে সেন্ড করবে।